রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বাসায় নিরাপদে অবস্থান করছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আমি সুস্থ আছি। আচ্ছা, আজকের ক্লাসের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ। আমি দেখো লিখে দিয়েছি উপরে, আনসিন প্যাসেজ 5। তার মানে এর আগে আমরা আনসিন প্যাসেজ আরো 4টা পড়িয়েছিলাম, তাই না? এর আগে আমরা আরো 4টা আনসিন প্যাসেজ পড়েছি। আজকেরটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আজকের আনসিন প্যাসেজটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা আনসিন প্যাসেজ, সেটা হচ্ছে an old farmer and his sons। আচ্ছা, an old farmer and his sons বলতে এখানে মূলত এরকম দুইটা গল্প আছে। একটা হচ্ছে তার লেজি সন্স, তার মানে তারা সহজে কাজ করতে চায় না, সেটা আজকে না, আর সেটা পড়াবো সম্ভবত পরে যে কোনো একদিন। আর আজকেরটা হচ্ছে an old farmer and his sons, তার মানে যারা একে অপরের মধ্যে ঝগড়া করতো, ঠিক আছে? আচ্ছা, দেখো আজকের প্যাসেজটা পড়তে গেলে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো জানা দরকার, তোমাদের ওয়ার্ডের মানে জানা দরকার, সেই ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি। দেখো আমি একটু পড়ে দিচ্ছি। টার্ম মানে সম্পর্ক। কি টার্ম মানে? সম্পর্ক। আচ্ছা, ইসাদার মানে একে অপরের, ইসাদ মানে একে অপরের বোঝাতে ইসাদার আমরা ব্যবহার করি। এরপরে দেখো কোয়ার্ল মানে হচ্ছে ঝগড়া করা, এমন মানে মধ্যে অথবা ভিতরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেমসেলস মানে তাদের নিজেদের, দেমসেলস মানে তাদের নিজেদের। আচ্ছা, আনহ্যাপি মানে অসুখী, অ্যাডভাইস মানে পরামর্শ দেয়া, তারপরে অ্যাডভাইস মানে পরামর্শ বলতে পারো, অ্যাডভাইস মানে পরামর্শ দিয়েছিল এমন ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, পে মানে হচ্ছে কর্ণপাত করা অথবা দেওয়া, পে মানে দেওয়া। এখানে পে অ্যাটেনশন বলতে মনোযোগ আকর্ষণকে বোঝানো হচ্ছে, অথবা পে এখানে সম্ভবত এই কথাই দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, পে হিট আছে, পে হিট মানে হচ্ছে কর্ণপাত করা অথবা মানে কথায় মনোযোগ দেয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হিট মানে হচ্ছে মনোযোগ, হিট মানে মনোযোগ দেয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পে আপন, এখানে পে মানে শুধু দেয়া, ঠিক আছে? আর আমরা যখন বলবো যে পে হিট, তার মানে মনোযোগ দেয়া বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, হিট আপনে প্ল্যান মানে পরিকল্পনা করা অথবা বুদ্ধি করা, ঠিক আছে? আচ্ছা, স্টিক মানে লাঠি, টুগেদার মানে একত্রে একসাথে, বান্ডিল মানে হচ্ছে বোঝা অথবা আটি, আটি বোঝা অথবা আটি। আচ্ছা, এরপরে দেখো ব্রেক মানে ভাঙা, আনটাই মানে খুলে ফেলা, আনটাই মানে কি? খুলে ফেলা। রিমেইন মানে হচ্ছে থাকা, রিমেইন মানে থাকা, অনেক সময় অবস্থান করাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অর্থে থাকা মানে থাকা অর্থে ব্যবহৃত হয়। তারপরে হার্ম মানে ক্ষতি করা, হার্ম মানে কি? ক্ষতি করা। আচ্ছা, এরপরে আমরা আগে আনসিন প্যাসেজটা পড়ি, তারপরে নিচে আসবো। দেখো আনসিন প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি, আর তোমাদের শীট দেওয়া হবে, টেনশনের কোনো কিছু নাই। আর তারপরে যদি তোমাদের কাছে যে বই আছে সেই বইয়ে খুঁজে পাবে ইনশাল্লাহ, তবে খুঁজতে হবে, প্রত্যেকটা মডেল কোশ্চেন খুঁজতে হবে যে কোথায় আছে এই প্যাসেজটা, ঠিক আছে? আচ্ছা, দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, তার মানে একদা এক গ্রামে এক বৃদ্ধ কৃষক থাকতো অথবা বাস করতো। হি হ্যাড 4 সন্স, তার 4 জন সন্তান ছিল, অথবা তার 4 জন পুত্র সন্তান ছিল, তার মানে ছেলে ছিল, ঠিক আছে? His sons were not in a good terms with each other, তার মানে কি? তার সন্তানদের একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না, তার মানে সবসময় মারামারি ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। আচ্ছা, এরপরে দেখো they often quarreled among themselves, মানে কি? তারা নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া করতো। আচ্ছা, so the farmer was unhappy, সুতরাং কৃষকটি ছিল অসুখী অথবা তার মন খারাপ ছিল সবসময়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হি অ্যাডভাইসড হিজ সন্স নট টু কোয়ার্ল, তার মানে সে তার সন্তানকে বলতো যে ঝগড়া করো না, নট টু কোয়ার্ল, ঠিক আছে? ঝগড়া করো না। বাট দে ডিড নট পে হিট, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করতো না, অথবা তারা তার কথায় মনোযোগ দিত না, ঠিক আছে? পে হিট এটা গেল। টু দেয়ার ফাদার্স ওয়ার্ড, তার মানে কি? তারা তার বাবার কথায় কর্ণপাত অথবা তার বাবার কথায় মনোযোগ দিত না, ঠিক আছে? এরপরে দেখো ওয়ার্ড বলতে এখানে মূলত শব্দ না, ওয়ার্ড বলতে কথাকে বোঝাচ্ছে, তার মানে
ফাদার্স ওয়ার্ড মানে বাবার কথা, ঠিক আছে। আচ্ছা, দ্য ওল্ড ফার্মার ওয়ান্টেড টু টিচ দেম এ গুড লেসন, তার মানে কি বৃদ্ধ কৃষকটি তার সন্তানদের অথবা তার ছেলেদের একটা ভালো শিক্ষা দিতে চাইলো। আচ্ছা, দেখি আমরা শিক্ষা দেওয়ার জন্য তারা মানে তিনি কি করেন। সো হি হিট আপন এ প্ল্যান, সুতরাং তিনি একটা পরিকল্পনা করলেন। হি কল্ড অল অফ হিজ সন্স অ্যান্ড আস্কড দেম টু ব্রিং সাম স্টিক্স, তিনি তার সকল পুত্র সন্তানদের ডাকলেন এবং তাদের বললেন যে কিছু লাঠি নিয়ে আসতে। আচ্ছা, স্টিক্স মানে হচ্ছে লাঠি, লাঠি মানে অনেকগুলো লাঠি, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো হি টাইড দেম টুগেদার, তিনি এগুলোকে একসাথে বাঁধলেন। অ্যান্ড মেড এ বান্ডিল, এবং একটা বোঝা তৈরি করলেন অথবা একটা লাঠির আমি এখানে মূলত বোঝাই ব্যবহার করা ভালো, অথবা আটি বলতেও পারো তোমরা, ঠিক আছে, বোঝা অথবা আটি। তিনি একটা বোঝা তৈরি করলেন অথবা একটা লাঠিগুলোর একটা আটি বানালেন। আটি তো হয় না, বোঝাই হবে এখানে, ঠিক আছে। কিন্তু বান্ডেল মানে কিন্তু আটিও হয়, আমি দুইটা অর্থই লিখে দিয়েছি যেটা যেখানে ব্যবহার হয়। আচ্ছা, এরপর দেখো দেন দ্য ফার্মার আস্কড ইচ অফ হিজ সন্স টু ব্রেক দ্য বান্ডিল, তারপরে বৃদ্ধ কৃষকটি তার সন্তানদের বলল যে এই লাঠির বোঝাটা ভাঙতে, ঠিক আছে, মানে সবগুলো লাঠি একত্রে বাঁধা আছে, ওই অবস্থায় ভাঙতে বলছে। তার মানে সবগুলো লাঠিকে একসাথে ভাঙতে হবে। এটা কি আসলে আদৌ সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো কোথায় গেল, হ্যাঁ, এভরি ওয়ান অফ দেম ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স বাট ফেল্ড। আবার পড়ি আমি, দেখো এভরি ওয়ান অফ দেম ট্রাইড টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স বাট ফেল্ড, মানে কি তাদের প্রত্যেকেই চেষ্টা করলো লাঠির বোঝাটা ভাঙতে, কিন্তু তারা ব্যর্থ হলো। বাট ফেল্ড মানে ব্যর্থ হলো। আচ্ছা, এরপরে দেখো দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডেল অ্যান্ড গেভ এ সিঙ্গেল স্টিক টু ইচ অফ হিজ সন্স টু ব্রেক ইট, তার মানে কি তারপরে কৃষকটি লাঠির বোঝাটা খুললো, ঠিক আছে, খোলার পরে একটা একটা করে, তার মানে কি প্রত্যেককে সিঙ্গেল স্টিক মানে প্রত্যেককে একটা করে লাঠি দিল, ঠিক আছে। আচ্ছা, এবং সেটাকে ভাঙতে বললো, ভাঙার জন্য দিল আর কি। টু ব্রেক ইট মানে এটাকে ভাঙার জন্য দিল। আচ্ছা, এরপরে দেখো দিস টাইম দে ব্রোক দ্য স্টিক ইজিলি, এই সময় অথবা সেই সময় তারা সহজেই লাঠিটাকে ভেঙে ফেললো। আচ্ছা, এরপরে দেখো দেন দ্য ফার্মার টোল্ড হিজ সন্স দ্যাট ইফ দে রিমেইনড আনটাইড লাইক দ্য বান্ডেল অফ স্টিক্স নোবডি কুড হার্ম দেম, তার মানে কি তারা যদি ওই লাঠির বোঝার মতো আলাদা আলাদা থাকে, যেমন লাঠির বোঝাটা যখন আলাদা আলাদা করা হয়েছিল সহজে ভেঙে ফেলছে, মানে লাঠিটাকে ভাঙা গেল, এরকম যদি তারাও যদি মানে তাদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তারা যদি একে অপরের সাথে ঝগড়া করে, তারা যদি আলাদা আলাদা থাকে, মানে একজন আরেকজনকে সহ্য করতে না পারে, এমন ব্যাপার যদি হয়, তাহলে অবশ্যই যে কোনো ব্যক্তি যে কোনো সময় তাদের ক্ষতি করতে পারবে, এটাই বোঝালো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো হি অলসো অ্যাডভাইসড হিজ সন্স টু স্টপ কোয়ার্লিং, তার মানে কি তিনি পাশাপাশি আরো বললেন যে আরো পরামর্শ দিলেন তাদের সন্তানদের যে ঝগড়া করা যাবে না, ঠিক আছে, স্টপ কোয়ার্লিং মানে ঝগড়া থামাতে হবে, ঝগড়া বন্ধ করতে হবে। অ্যান্ড টু ওয়ার্ক টুগেদার, এবং একসাথে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হি টট এ লেসন টু হিজ সন্স দ্যাট, তিনি তার সন্তানদের একটা শিক্ষা দিলেন, যে কি শিক্ষা, দেখো তিনি তার পুত্র সন্তানদের একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা এটা আমরা জানি একটু। ইউনিটি ইজ স্ট্রেংথ, তার মানে কি একতাই বল, তার মানে কি আমরা যদি একসাথে থাকি, সবাই মিলে দলবদ্ধভাবে একসাথে থাকি, অথবা সকলে আমরা মিলেমিশে থাকি, ঠিক আছে, মানে ঝগড়া ফ্যাসাদ না করে, ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থেকে, তাহলে অবশ্যই দেখো কি বলছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, তার মানে একতাই বল। তার মানে আমরা যদি ঝগড়া ফ্যাসাদ না করি, সবাই মিলে একসাথে থাকি, তাহলে অবশ্যই
আমাদের মধ্যে একটা শক্তি, আলাদা একটা শক্তি কাজ করবে, আমরা যে কোনো কঠিন কাজ সহজেই সমাধান করতে পারবো। তার মানে আজকের যে আনসিন প্যাসেজটা, এটার গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আলাদা আলাদা হয়ে যখন কাজ করব, সে কাজটা যতটা কঠিন হবে তার চেয়ে সবাই মিলে যদি একসাথে কাজ করি সে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই প্যাসেজটা যদি তোমরা মোরাল অফ দ্য স্টোরি খোঁজো, তার মানে এই প্যাসেজটা শিক্ষণীয় যে কথাটা সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, এটাও বলতে পারো, অথবা আমি দেখো নিচে লিখে দিয়েছি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তার মানে কি, আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে আমরা আমাদের মধ্যে শক্তি থাকবে, আর ডিভাইডেড মানে আমরা যদি আলাদা আলাদা হই তাহলে আমরা ব্যর্থ হব। তার মানে একতাই বল আর বিভেদে পতন। বিভেদ মানে হচ্ছে ডিভাইডেড মানে হচ্ছে আলাদা আলাদা হওয়া, ওটাকেই বিভেদ বলে। ঠিক আছে? আচ্ছা, দেখো আজকের প্যাসেজের আলোকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে এগুলো একটু আলোচনা করি। দেখো 5 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস। আমরা ওয়ার্ডগুলো আগে পড়ে নেই। দেখো, লাভ মানে ভালোবাসা, কোয়ার্ল মানে হচ্ছে ঝগড়া করা, হ্যাপি মানে, আচ্ছা এখানে সম্ভবত আমি কোয়ার্লে 2টা এল দিয়েছি ভুলে, হ্যাঁ এখানে একটা এল হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে হ্যাপি মানে সুখী অথবা মনের অবস্থা ভালো, ঠিক আছে, আনন্দিত। আচ্ছা, ইউনিটি মানে একতাবদ্ধ থাকা, লিসেন মানে শোনা, অফেন মানে প্রায়, আনহ্যাপি মানে অসুখী, ব্রেক মানে ভাঙা। আচ্ছা দেখো, এ নাম্বার আমি পড়ে দিচ্ছি। দিস ইজ এ স্টোরি অ্যাবাউট ড্যাশ। এই স্টোরিটা কি সম্পর্কে? আমরা জানি যে ইউনিটি সম্পর্কে, একতাবদ্ধ থাকা সম্পর্কে। তাহলে এখানে কি হবে? দিস ইজ এ স্টোরি অ্যাবাউট ইউনিটি। আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার, দ্য সন্স ইউজ টু ড্যাশ উইথ ওয়ান আদার অথবা ওয়ান অ্যানাদার। তার মানে তার পুত্র সন্তানেরা একে অপরের সাথে কি করতে অভ্যস্ত ছিল? আমরা জানি যে ঝগড়া করতে। তাহলে এখানে কি হবে? ইউজ টু কোয়ার্ল, দ্য সন্স ইউজ টু কোয়ার্ল উইথ ওয়ান অ্যানাদার। আচ্ছা, এরপরে দেখো সি নাম্বার, দে ডিড নট ড্যাশ টু দেয়ার ফাদার্স ওয়ার্ড, দে ডিড নট ইজ এ লিসেন টু। এখানে হিট যেহেতু নাই, পে হিট, আমরা তো ইয়াতে পড়লাম, আনসিন প্যাসেজে পড়লাম যে পে হিট আছে, এখানে কিন্তু পে হিটের পরিবর্তে লিসেন দিছে। হ্যাঁ, একই কথা। তার মানে দে ডিড নট লিসেন টু দেয়ার ফাদার্স ওয়ার্ড, তারা তাদের বাবার কথায় কর্ণপাত মানে করছিল না, অথবা তাদের বাবার কথায় মনোযোগ দিচ্ছিল না। আচ্ছা, এরপরে দেখো, দ্য ওল্ড ফার্মার ওয়াজ নট ড্যাশ অ্যাট অল, নট হ্যাপি অ্যাট অল। তার মানে বৃদ্ধ কৃষকটি আদৌ সুখী ছিল না। আচ্ছা, এরপরে দেখো, দ্য সন্স ফেইল্ড টু ড্যাশ দ্য বান্ডিল, ফেইল্ড টু কি ব্রেক দ্য বান্ডিল। তার মানে লাঠির বোঝাটা ভাঙতে ব্যর্থ হয়েছিল। আচ্ছা, 6 নম্বর হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস পড়ে দিব না, একেবারে সহজ, তোমরা পড়ে নিবে বাসায় এটা। এরপরে আমরা কোশ্চেন আনসারে যাব। 7 নম্বর কোশ্চেন, দেখো আমি একটু কোশ্চেনটা পড়ে দিচ্ছি। কোশ্চেনগুলো, আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, এক বা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, আমি লিখে দিয়েছি প্রশ্নগুলোর উত্তর যতটা সহজ এবং সাবলীল ভাষায় নোট করে দেওয়া যায়, তোমাদের জন্য সহজ করা যায় সেটা চেষ্টা করেছি আমি, তোমরা সাথে সাথে তুলে নিবে। হ্যাঁ আচ্ছা, দেখো এ নাম্বার কোশ্চেন, উইথ হুম অ্যান্ড হোয়ার ডিড দ্য ফার্মার লিভ। তার মানে কি, কৃষকটি কার সাথে বসবাস করত, কাদের সাথে বসবাস করত এবং কোথায় বসবাস করত। দেখো এখানে আমি লিখে দিয়েছি, দ্য ফার্মার লিভড উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্স বলতে এখানে আমরা তো জানি না যে তার ফার্মারের ওয়াইফ ছিল কিনা, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই জন্য আমরা মানে ফ্যামিলি মেম্বার্স বলতে এখানে তার সন্তানদের বুঝাইছি এবং তার পরিবারে আরো যারা যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তার মানে দ্য ফার্মার লিভড উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স। তারপরে দেখো, হি লিভড ইন এ ভিলেজ, তিনি একটা গ্রামে বসবাস করতেন। আচ্ছা, এখানে অ্যান্ড যোগ করা যেতে পারে, অ্যান্ড হি লিভড ইন এ ভিলেজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বি নাম্বার, হোয়াট মেড দ্য ফার্মার আনহ্যাপি। কোন জিনিসটা কৃষককে অসুখী করেছিল। তার মানে কি, কৃষকের মন খারাপ হওয়ার জন্য কোন জিনিসটা দায়ী। রাইট ইন টু সেন্টেন্সেস, দুইটা বাক্যে লিখতে হবে। তাহলে দেখো, দ্য 4 sons of the farmer were not in a good terms। তার মানে কি, কৃষকের 4 সন্তান খুব ভালো সম্পর্কের মধ্যে ছিল না, তারা একে অপরের মধ্যে ঝগড়া ফ্যাসাদ করত। এরপর দেখো, they used to quarrel with one other, which made the
ফার্মার আনহ্যাপি, যেটা কৃষককে অসুখী করেছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সি নাম্বার কোশ্চেন, হোয়াই ডিড দ্য সন্স ফেল টু ব্রেক দ্য স্টিক্স। তার মানে কেন কৃষকের সন্তানগুলো সেই লাঠি মানে লাঠিগুলো ভাঙতে ব্যর্থ হয়েছিল, কারণ কি বলো তো? কারণটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো দ্য সন্স কুড নট ব্রেক দ্য স্টিক্স ফার্স্ট টাইম। প্রথমবার লাঠিগুলো তার সন্তানেরা ভাঙতে পারছিল না। ঠিক আছে, কারণ বিকজ দেখো কারণ দ্য স্টিক্স ওয়্যার টাইড ইন এ বান্ডিল। তার মানে কি লাঠিগুলো একটা বোঝা আকারে ছিল অথবা একটা একটা বোঝায় বাঁধা ছিল। ঠিক আছে, এই জন্য ভাঙতে পারেনি। কারণ কি লাঠিগুলো সবগুলো মানে একত্রিত ছিল, একসাথে ছিল, এই জন্য তার শক্তিটা অনেক বেশি ছিল তাদের, তাই না? আচ্ছা এরপরে দেখো ডি নাম্বার কোশ্চেন, হোয়াই ডিড দ্য ফার্মার কল হিজ সন্স, রাইট ইন টু সেন্টেন্সেস। হোয়াই ডিড দ্য ফার্মার কল হিজ সন্স, তার মানে কি কৃষকটি কেন তার সন্তানদের ডাকলো, এটা দুইটা বাক্যে লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, ফাইন্ডিং নো আদার ওয়ে, এটা কিন্তু একটা সেন্টেন্স না, এটা একটা সেন্টেন্সের অর্ধেক, এটা কমা দিচ্ছি কিন্তু আমি। ফাইন্ডিং নো আদার ওয়ে, অন্য কোনো উপায় না পেয়ে, হি হিট আপন এ প্ল্যান অ্যান্ড ওয়ান্টেড টু টিচ দেম এ গুড লেসন। তার মানে কি তিনি একটা পরিকল্পনা করলেন এবং একটা তার সন্তানদের একটা ভালো শিক্ষা দিতে চাইলেন। আচ্ছা এটা হলো একটা সেন্টেন্স হলো। ঠিক আছে, আর লাস্ট সেন্টেন্সটা দেখো, ফর দিস হি কল্ড অল অফ হিজ সন্স, এজন্য তিনি তার সন্তানদের ডাকলেন। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এরপরে দেখো লাস্ট যেটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, অথবা বলতে পারো যে হোয়াট ইজ দ্য কমান্ডমেন্ট অফ দ্য স্টোরি। কমান্ডমেন্ট মানে হচ্ছে মোরাল আর কমান্ডমেন্ট একই কথা, তার মানে নীতি, নীতি কথা। মোরাল মানেও নীতি কথা, কমান্ডমেন্ট মানে হচ্ছে নীতি কথা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমি লিখে দিয়েছি, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট, এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো যে, দেখো আমি দুইটা লিখে দিয়েছি, দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা দিবে, অবশ্যই একসাথে দুইটা দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, দুইটার মধ্যে যেটা তোমাদের ভালো লাগে। তবে আমি উপরে যেটা লিখে দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখো আমি উপরেটা লিখে দিয়েছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তার মানে কি একতাই মানে একতাই উত্থান, বিভেদে পতন। এটা এটা আসলে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটার ইংরেজি এটা। তার মানে আমরা যদি একত্রিত থাকি তাহলে আমাদের আস্তে আস্তে উত্থান হবে। উত্থান মানে কি আমরা অগ্রগতি করতে পারবো। ঠিক আছে, আমাদের উন্নতি করতে পারবো। আর ডিভাইডেড উই ফল, আর আমরা যদি আলাদা আলাদা থাকি, ঠিক আছে, আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পতন হবে। তাহলে এটার মানে কি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তার মানে একতাই উত্থান, বিভেদেই পতন। অথবা এইটা এই উপরে আন্ডারলাইন করা অংশটুকু যদি না দাও তোমরা, তাহলে এই নিচেরটা দিতে পারবে, যেটা তোমাদের প্যাসেজের নিচে নিচে সেন্টেন্সটাতে দেয়া আছে। দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, তার মানে একতাই বল, একতাই বল। আচ্ছা আমি আশা করি আজকের আলোচনার সব বিষয় তোমরা বুঝতে পেরেছো। আর 8 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মূলত এই গল্পটা সম্পর্কে তুমি তোমার একটা বন্ধুকে একটা চিঠি লিখবে। ঠিক আছে, এটা একেবারে সহজ একটা লেটার। তোমরা ইনশাল্লাহ শীটটা মনে হয় পেয়ে গেছো, শীট থেকে তোমরা সুন্দর করে নোট করে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমার ফোনটা একটু ঝামেলা করতেছে। তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।